এতক্ষণ আমরা অনেকটা সময় কাটিয়েছি একজন মানুষ সম্প্রদায়ের সঙ্গে কিভাবে নিজেকে আইডেন্টিফাই করে, কি তার মূল্যবোধ, কেমন তার মনোভাব, এই সব কিছুর গুরুত্ব কতটা সে কথা বুঝতে। এবার আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যার নাম রেশিয়াল সেলিয়েন্সি। এটি আমাদের বোঝায় একজন মানুষ একটি সম্প্রদায়ের সঙ্গে ঠিক কতটা একাত্মবোধ করে। কারণ একজন কাউন্সিলর হিসেবে আমাদের সে বিষয়ে সচেতন থাকতে হবে। কিভাবে এটি আমাদের প্রভাবিত করছে? আমাদের হয়তো এমন অভিভাবকদের সঙ্গে দেখা হবে যারা একটি সম্প্রদায় বা তাদের সংস্কৃতির সঙ্গে দৃঢ়ভাবে একাত্মবোধ করে, কিন্তু তাদের সন্তানরা যাদের আপনি কাউন্সেলিং করছেন তারা হয়তো করে না। এখন এটি কিভাবে হয়? আপনি দেখবেন এটি হামেশাই হচ্ছে, যেখানে অভিভাবকরা হয়তো এমন একটি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে বা তারা হয়তো এমন একটি পরিবেশে থেকেছে বা পড়াশোনা করেছে যা এক বিশেষ ধরনের সংস্কৃতিতে ঘেরা। উদাহরণস্বরূপ, তারা যখন একটি মেট্রোপলিটন শহরে থাকতে এলো, তাদের সন্তানরা এমন একটি স্কুলে ভর্তি হলো যে স্কুলটি যা ঠিক হোমোজেনিয়াস নয়, মানে সেখানে শুধু একটি নির্দিষ্ট ধরনের ছাত্রছাত্রী আসে না। ফলে ওই শিশুটির সঙ্গে বিভিন্ন ধরনের মানুষের আলাপ হবে, যারা বিভিন্ন সংস্কৃতি থেকে আসছে, যারা আসছে সমাজের বিভিন্ন স্তর থেকেও। ফলে তাদের চিন্তাভাবনা, তাদের মূল্যবোধ, তাদের পরিধি অনেকটা বেড়ে যাবে। তারা এমন অনেক বিষয়ে এক্সপোজার পাবে যে বিষয়গুলিতে তাদের অভিভাবকেরা এক্সপোজার পায়নি। এবার এই শিশুটি এই স্কুলে ধরা যাক 12 বছর পড়ল, ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত। তাহলে এই শিশুটি অবশ্যই আত্মস্থ করেছে আরও নানান ধরনের সাংস্কৃতিক ধারণা, মূল্যবোধ, ছোট 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 আরও নানান বিষয়, নানান বন্ধুর থেকে। ফলে নিজের সম্প্রদায় বা সংস্কৃতির সঙ্গে তার একাত্মতা তার অভিভাবকদের মতন জোরালো হবে না। আর এখানেই একটি সমস্যা তৈরি হবে যখন তারা আপনার কাছে আসবে গাইডেন্সের জন্য, যেখানে অভিভাবকরা চাইবে তাদের সন্তানরা এমন কিছু করুক যেটি তাদের মূল্যবোধ এবং সংস্কৃতির নিরিখে বেশি গ্রহণযোগ্য। সবচেয়ে সহজ যে উদাহরণটা এখন মাথায় আসছে সেটি হলো একটি কৃষক পরিবার, এবং সেই বিষয়ে তারা উৎসাহী কারণ এই কৃষিকাজ করেই তারা বেঁচে থেকেছে, ক্ষমতা অর্জন করেছে, উপার্জন করেছে, এটি তাদের সামাজিক অবস্থান দিয়েছে। তারা এটি নিয়ে খুব খুশিও, কারণ এটি সমাজে তাদের একটি দৃঢ় জায়গাও দিয়েছে। এবং তারা আরও খুশি কারণ তাদের কাছে সুযোগ ছিল নিজের সন্তানকে এমন একটি স্কুলে ভর্তি করানোর যেটি খুব ভালো এবং যাতে তাদের সন্তান একটু বেশি এক্সপোজার পায়। কিন্তু এক্সপোজারের সঙ্গে সঙ্গে নতুন সুযোগও এসেছে, নতুন তথ্যও এসেছে, নতুন পেশার সন্ধান এসেছে, যে পেশার সঙ্গে হয়তো এই শিশুটির বন্ধুর অভিভাবকরা যুক্ত। এবার বর্তমানে এই শিশুটি মনে করে যে সে হয়তো চেষ্টা করে দেখবে, ধরা যাক ইঞ্জিনিয়ার হয়ে, অথবা হয়তো পুরোপুরি ফাইন্যান্স ফিল্ডে কাজ করতে চাইল, এমন কিছু যার সঙ্গে কৃষিকাজের কোনো যোগাযোগই নেই বা হয়তো বিজ্ঞানেরও কোনো যোগাযোগ নেই। সে হঠাৎ আবিষ্কার করলো যে সে অ্যাকাউন্টস ভীষণ ভালোবাসে এবং একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে চায় বা একজন স্ট্যাটিস্টিশিয়ান বা অ্যাকচুরিয়াল সায়েন্টিস্ট হতে চায়। এইবার এখানে ছাত্রছাত্রীর কিন্তু কিছু যাবে আসবে না যে তার পারিবারিক পেশা কৃষিকাজ সেটি সে করতে চায় না, কিন্তু অভিভাবকেরা ভাববেন যে হে ভগবান, আমাদের কাছে এত বড় একটি কৃষি জমি আছে, এই কৃষিকাজ থেকে আমরা এত জিনিস পাই, আর আমাদের সন্তানই সেখানে থাকবে না। এখানেই একজন কেরিয়ার কাউন্সিলরের আসল কাজ শুরু। ঠান্ডা মাথায় বসে অভিভাবকদের বোঝাতে হবে যে তাদের সন্তান যদি নতুন কোনো জিনিস করে দেখতে চায়, নতুন কোনো পথ খুঁজে পেতে চায়, তাহলে সেটি খুব ভালো কথা। এবং সন্তানকেও বোঝাতে হবে যে সে যেন একটু বোঝার চেষ্টা করে যে তার বাবা মা কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে। এবং এখানেই রেশিয়াল সেলিয়েন্সির বিষয়ে আলোচনা চলে আসে যখন আমরা মাল্টিকালচারাল স্কিল নিয়ে কথা বলি। এখন যে বিষয়টি আমরা বোঝাতে চলেছি সেটির সঙ্গে সেই সমস্ত মানুষ যারা 2020 সাল মানে লকডাউন কাটিয়ে উঠেছে, তারা এখন অনেক বেশি রিলেট করতে পারবেন যতটা না এর আগে পারতেন। এই কনসেপ্টটার নাম হলো ক্রিয়েটিভ আনসার্টেনিটি। এবার এটির মানে কি? আসলে এটিও একজন কেরিয়ার কাউন্সিলরের কাজের অংশ যে সে তার ছাত্রছাত্রীদের এমন সমস্ত অ্যাক্টিভিটিতে উৎসাহিত করবে যেখান থেকে আনপ্ল্যান্ড কেরিয়ারের সুযোগও তৈরি করে নেওয়া যেতে পারে। আমরা সকলে যেহেতু 2020 কাটিয়ে এসেছি, আমরা জানি গোটাটাই কতটা আনপ্ল্যান্ড ছিল। আমরা কখনো এটি নিয়ে ভাবিও নি, অথচ এটি আমাদের কি
অপ্রত্যাশিতভাবে আঘাত করেছিল। এবং তখন আপনারা কি করেন? এটির জন্য আপনারা শিক্ষা ব্যবস্থাকে বন্ধ হয়ে যেতে দেননি। শিক্ষা ব্যবস্থার সবাই একত্রিত হয়েছে এবং আপনারা নিশ্চিত করেছেন একটি সম্পূর্ণ নতুন উপায় তৈরি করে যাতে শিক্ষার্থী এবং শিক্ষা এগিয়ে যেতে পারে, যার পুরোটাই হয়েছে ক্র্যামবোলসের থিওরি অফ হ্যাপেনস্ট্যান্সের উপর নির্ভর করে। হ্যাপেনস্ট্যান্স হল জীবনে ঘটে যাওয়া অপ্রত্যাশিত এবং অপরিকল্পিত ঘটনাগুলিকে চিনে নেওয়া এবং সেগুলিকে নিজের সুবিধার্থে ব্যবহার করে সামনের দিকে এগিয়ে যাওয়ার থিওরি। এবং ঠিক এটিই আমরা সকলে করেওছি। শিক্ষক শিক্ষিকারা জেনেছেন টেকনোলজির বিষয়ে, তারা ব্যবহার করতে শিখেছেন জুম এবং আরও নানান প্ল্যাটফর্ম, কত কিছু, যেখানে আমাদের মতন মানুষেরা যারা এগুলি কখনোই তেমনভাবে করেনি, আমরা কখনোই টেকনোলজির সঙ্গে সরগরু নই, আমরা ওই সব থেকে দূরেই থাকতাম অনেকটা। কিন্তু এখন আমরা এগুলো নিয়ে কতটা কমফোর্টেবল, আমরা আসলেই তখন হ্যাপেনস্ট্যান্সের থিওরিতে বেঁচেছি। এবং এটি কাউন্সিলর হিসেবে আপনাদের কাছে বোঝা আরও সহজ হবে যে কেন আমাদের দরকার এবং কেন আপনাদের উচিত অল্পবয়সীদের কোনো একটি হবিতে উৎসাহ দেওয়া, এমন একটি এনগেজিং অ্যাক্টিভিটি যেটি তারা অন্যভাবেও ব্যবহার করতে পারে। যখন লকডাউন হলো, আমরা অনেকেই বাড়িতে রান্নাবান্না করেছি যারা আগে কখনো রান্না করেননি, এবং সেটি তাদের একটি আলাদা স্পেস, একটি সুযোগ করে দিয়েছে যদি তারা জীবিকা করতে চায়। বেকিং, কুকিং, ড্রয়িং, পেইন্টিং, স্টিচিং, ভাবুন একবার কত নতুন রাস্তা খুলে গেছে মানুষের জন্য। এখন এটি সত্যি যে আমরা প্ল্যান করি, এতক্ষণ ধরে আমরা প্ল্যান করা নিয়ে কথা বলেছি এবং আমরা এটি করতে থাকব যে আমাদের নিজেদের ব্যক্তিত্ব বোঝা উচিত, ক্ষমতা, উৎসাহ বুঝে সেগুলোকে এক জায়গায় করা উচিত এবং জানা উচিত যে এরপর কি, এবার এটি নিয়ে কি করব, কোন এন্ট্রান্স পরীক্ষাটি দেব, কোন কলেজে অ্যাপ্লাই করব, সেটি কিনা খুবই ভালো। যদিও এবার আমরা কথা বলছি এটি নিয়ে যে আমাদের চারপাশে সবাইকে উৎসাহিত করতে হবে উন্মুক্তমনা হওয়ার জন্য, জীবনের ধারার সঙ্গে আমাদের এগিয়ে যেতে হবে, কারণ আনপ্ল্যান্ড ঘটনা ঘটে। আমারই এক বন্ধু আছে যে একটি ইনস্টিটিউটে গেছিল সেখানকার ইংরেজি শিক্ষক হতে, কিন্তু ওখানে পৌঁছনোর পর ও জানতে পারে যে ওখানে ইংরেজি শিক্ষকের কোনো চাকরি খালি নেই, কিন্তু ওরা একজন সেন্টার ম্যানেজার খুঁজছে। ওরা জানতে চায় বন্ধুটি ইচ্ছুক কিনা, এবং ও সৌভাগ্যক্রমে দেখাই যাক না ভেবে এগিয়ে যায় এবং বলে, আমি তো চাকরিই খুঁজছি, তাহলে এটি একবার চেষ্টা করে দেখাই যাক। এটা ছিল একেবারেই আনএক্সপেক্টেড এবং আনপ্ল্যান্ড, কিন্তু এখন শুধুমাত্র একটি নয়, আমার ধারণা 4টে সেন্টারও সামলেছে ওই অর্গানাইজেশনের হয়ে, এবং ও দারুণ কাজ করছে। ও জানতও না যে ওর মধ্যে এই গুণটি আছে যে ও এত ভালো একজন ম্যানেজার হতে পারে। ওর শুধুমাত্র একটা লক্ষ্য ছিল, যেটা হলো ইংরেজি পড়ানো, কারণ ওর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডও এটিই ছিল। তাই একজন কাউন্সিলর হিসেবে আমাদের ছাত্রছাত্রীদের বোঝাতে হবে, ওদের আলোয় আনতে হবে। এবার এটি কিভাবে করতে হবে? ধরা যাক যে মানুষটি এখন আপনার সামনে বসে আছে সে শুধু ইঞ্জিনিয়ারিং করতে চায়। ধরা যাক সে ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষাতেও বসেছে এবং বেশ ভালো পরীক্ষা দিয়েছে, আর তার সাথে আর্কিটেকচারের পরীক্ষাটাও দিয়ে রেখেছে, কারণ এই দুটো অনেকটাই একই ধরনের। কিন্তু এবার রেজাল্ট বেরোতে দেখা গেল কোনো কারণে ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় ছেলেটি বা মেয়েটির র্যাঙ্ক বেশ তলার দিকে এসেছে, ফলে যে ভালো কলেজে সে ভর্তি হতে চেয়েছিল কিন্তু এখন ভর্তি হতে পারবে না। এদিকে আর্কিটেকচারে ও দারুণ ভালো রেজাল্ট করলো এবং ছেলেটি বা মেয়েটি একটি খুব ভালো আর্কিটেকচারাল কলেজে সুযোগ পেল। এবারে কাউন্সিলর হিসেবে আমাদের কাজ হলো এই গোটা অবস্থাটা ওর জন্য এমনভাবে সাজিয়ে দেওয়া যাতে ও নিজেই নিজের জন্য বিষয়টি গুছিয়ে নিতে পারে, যাতে ও ইঞ্জিনিয়ারিং পড়তে না পারাটাকে ব্যর্থতা হিসেবে না দেখে, বরং আর্কিটেকচার পড়তে পারাটা সৌভাগ্য বলে মনে করে, কারণ যেহেতু ওর একটি ক্রিয়েটিভ মাইন্ডসেট আছে তাই এখানে ও সফল হবে নিশ্চিতভাবে। এইবার এখানেই চলে আসে হ্যাপেনস্ট্যান্সের প্রসঙ্গ, এবং এখানেই যখন আমরাও সুযোগের প্রতি মুক্তমনা, তা সেটা প্ল্যান্ড হোক বা আনপ্ল্যান্ড, আমরা অন্যদেরও এটি করতে উৎসাহিত করতে পারি। প্ল্যানিং খুব ভালো জিনিস, কিন্তু বিভিন্ন পরিস্থিতির সামনে ফ্লেক্সিবিলিটি নিয়ে দাঁড়ানোটাও খুবই গুরুত্বপূর্ণ। এমনকি এটিও বলা হয়
যে সবচাইতে ফ্লেক্সিবল লোকটাই শেষ অবধি সবচাইতে সফল লোক হয়ে যায়। এবার শেষমেশ কথা বলা যাক এমন সুযোগ তৈরি করা নিয়ে যা স্টেক হোল্ডারদের যুক্ত করতে পারে। এখনো পর্যন্ত আমরা কথা বলছিলাম যে কেরিয়ার কাউন্সিলর বা গাইডেন্স প্র্যাকটিশনারদের কাছে নিয়মিত পড়াশোনা করা এবং বিভিন্ন বিষয়ে আপ টু ডেট থাকা কতটা গুরুত্বপূর্ণ, যাতে সম্প্রদায়, সংস্কৃতি, চাকরি, সুযোগ এই সব কিছু নিয়ে একটি নলেজ বেস থাকে। ব্যক্তি এবং ব্যক্তিত্বের মধ্যে তার চাকরির ক্ষেত্রে কি মিল, সেই চাকরির জন্য কি দরকার, কিন্তু স্টেক হোল্ডারদের যুক্ত করার মানেটা ঠিক কি? স্টেক হোল্ডাররা বাবা মা হতে পারে, ছাত্রছাত্রীরাও হতে পারে, এবং এটিও যথেষ্ট নয় যে তারা একজন গাইডেন্স কাউন্সিলরের কাছে এসেছে। আসলে একজন গাইডেন্স কাউন্সিলর হিসেবে আমাদের সবসময় উৎসাহ দেওয়া উচিত যাতে অভিভাবক ও সন্তানরা নিজেদের মতো করে রিসার্চ করে এবং নিজেদের মধ্যে কথা বলে সেই রিসার্চ নিয়ে। মানে শুধু এটি যথেষ্ট নয় যে আপনি সেটিই করবেন যেটি গাইডেন্স কাউন্সিলর যা বলে দিয়েছে, বরং এক্ষেত্রে তাদেরও অনেকটা ভূমিকা থেকে যায়, কারণ তারাও এটি নিয়ে ভেবেছে, এটি নিয়ে কথা বলেছে। এটি একটি যৌথভাবে নেওয়া সিদ্ধান্ত। ফলে এমন হবে না যেখানে সন্তান পরবর্তীকালে তার অভিভাবককে দোষারোপ করতে পারে যে তুমি আমাকে এটি করতে বলেছিলে, বা সেই অভিভাবক তার সন্তানকে বলতে পারে ওটা তো তোমারই পছন্দ ছিল। তাহলে কেন আমরা আরেকটু বেশি কথা বলবো না? কেন আমরা তাদের আরেকটু বেশি ইনভলভ হতে বলবো না? আমরা তাদের বেশ কিছু হোমওয়ার্ক দেব যে আমরা প্রত্যেকে নিজেদের মতন করে রিসার্চ করব, এবং এরপর যখন দেখা হবে আমরা আরও আলোচনা করব সেই বিষয়টা নিয়ে যে কেন এটি তোমার জন্য ভালো, তোমাকে আকর্ষণ করার মতন এখানে কি আছে। এটি অভিভাবককে বলতে হবে। এবার তাদের মাথায় যদি সন্তানের জন্য কোনো অপশন থাকে সেটি সন্তানকে বলতে হবে, এবং সন্তানদের কাছেও যদি কোনো অপশন থাকে সেটিও হয়তো মা বাবার সঙ্গে নাও মিলতে পারে। তখন সন্তানকে কারণ খুঁজতে বলতে হবে যে কেন সে এই অপশনটা বাঁচতে চায়, তাকে উৎসাহ দিতে হবে। এখানেই আমরা আলাদা সেই সবার থেকে যারা বাজারে যেসব বই পাওয়া যায় সেসব পড়ে এবং সেগুলো পড়ে ইনফরমেশন দেয়। কিন্তু কেরিয়ার কাউন্সিলর হিসেবে আমাদের দায়িত্ব তাদের থেকে অনেক বেশি, যারা শুধুমাত্র ইনফরমেশন দিচ্ছে। আমরা সাহায্য করছি সিদ্ধান্তে আসতে এবং একটি ঠিকঠাক সিদ্ধান্ত নিতে। আর সেটি তখনই হতে পারে যখন আমরা নিশ্চিত করতে পারি যে তারাও একই রকম ইনভলভ। এটি একবার চেষ্টা করে দেখুন, এতে আপনি নিজেই সুবিধে পাবেন। আমি নিশ্চিত যে আপনারা বুঝতে পারছেন আমরা যতই এই কোর্সটার গভীরে ঢুকছি তত বেশি এগিয়ে যাচ্ছি। কেরিয়ার কাউন্সিলর হিসেবে আপনাদের কাজটা ক্রমাগত বেড়ে চলেছে। এতে একেবারেই ঘাবড়ানোর কিছু নেই, বরং এটি থেকে আপনাদের আরও উৎসাহ পাওয়া উচিত যে আপনি হচ্ছেন সেই মানুষটি যার ছোঁয়ায় অন্য আরেকটি মানুষের জীবনে প্রভাব ও পরিবর্তন আনতে পারে। যখন একটি বা তার অধিক মানুষের সঙ্গে আপনার দেখা হবে তখন একটি অভ্যেস আপনাকে সবসময় ঠিকঠাক জায়গায় রাখবে। সেটি হলো অবশ্যই শোনা এবং বিশ্লেষণ করা, আলোচনা করা, এবং আপনার যা যা চোখে পড়বে তা ডকুমেন্টেশন করা। ডকুমেন্টেশন করাটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ প্রথম আমাদের মনে হবে যে আরে আমার তো মনে থাকবে, এটি তো খুব আলাদা, এই শিশুটি আর তার অভিভাবকের এত আলাদা ধ্যান ধারণা আমি কখনোই ভুলব না। কিন্তু যত দিন যাবে এবং আপনি আরও মানুষের সঙ্গে দেখা করবেন তখন পুরোটাই মনে করে রাখার পরিশ্রম থেকে নিজের মাথাকে মুক্ত রাখুন, ফাঁকা রাখুন নতুন কিছুর জন্য, আরও বেশি সৃজনশীল, আরও বেশি আগ্রহী হওয়ার জন্য। এবং সেটি তখনই হতে পারে যখন আপনি লিখে রাখবেন, ডকুমেন্ট করে রাখবেন, যেভাবে আপনার সুবিধে সেভাবে। একটি শিশুর সঙ্গে যে তথ্য আমরা আদান প্রদান করলাম যেগুলি ওদের থেকে আমরা পেয়েছি, আর এই জিনিসটা দুভাবে সাহায্য করে। প্রথমত যখন আমরা অভিভাবকদের সঙ্গে দেখা করি এবং তারপরে সেই শিশুটির সাথে আমরা ঠিক সেখান থেকে শুরু করি যেখানে আমরা শেষ করেছিলাম, সেখানে ও শেষবার যেন কী কথা বলেছিলাম এগুলো মনে করার দরকার হয় না। এটি একজন শিক্ষকের মতো, যিনি পাঠ পরিকল্পনাটি জানেন এবং তিনি জানেন যে তিনি গতদিন কি শিখিয়েছিলেন এবং এখন তিনি এই বর্তমান বিভাগে কি বিষয়ে কথা বলতে চলেছেন। দ্বিতীয়ত আপনাকে এটি এভাবেও সাহায্য করবে যে আপনাকে মনে করিয়ে দেয় আপনি কি আগেও কোনো একই রকম অবস্থায় পড়েছেন যেখানে আপনি আটকে গিয়েছিলেন। হয়তো আপনি অন্য কাউকে সাহায্য করতে চাইছেন, তখন আপনি জানেন ঠিক কোথায় আপনি তার সমাধান খুঁজে পাবেন এবং সেখান থেকে সমাধানটি এনে তাকে দিতে পারবেন যার এতে উপকার হবে। তাহলে প্রত্যেকবারই যখন আপনি একটি সেশন শুরু করছেন তখন সেটি আপনাকে গোড়া থেকে শুরু করতে হচ্ছে না। তাহলে শোনা, আলোচনা করা এবং বিশ্লেষণ করাটা সেখানেই হয়ে যাচ্ছে। আর ডকুমেন্টেশন
এমন একটি বিষয় যা কেরিয়ার কাউন্সিলর হিসেবে যাই হয়ে যাক না কেন, যার সঙ্গে যত ছোট ছোট কথাই হোক, আমি খুব দৃঢ়ভাবে বলবো যে প্লিজ সেগুলিকে ডকুমেন্টেশন করুন। সেটির জন্য অল দ্য বেস্ট। গাইডলাইন এবং কেরিয়ার কাউন্সিলর হলে কেমন হওয়া উচিত, এই বিষয়ে এতক্ষণ পর্যন্ত আমরা যা জানলাম সেটিকে সংক্ষিপ্ত করার জন্য একটি অ্যাক্রোনিম আছে যা প্রচণ্ড কাজে লাগে। আমি খুব দৃঢ়ভাবে অনুরোধ করব, না একটু অন্যভাবে বলি, আমি আসলে আপনাদের বলবো এটি করতে। এটিকে কোনো একটি কাগজে লিখে রাখুন এবং এমন কোথাও রেখে দিন যাতে কেরিয়ার কাউন্সিলর হিসেবে কাজ করার সময় এটি সব সময় চোখে পড়ে। এবার আসুন দেখে নিই অ্যাক্রোনিমটি ঠিক কী। রেসপেক্টফুল, রিলিজিয়াস, ইকোনমিক, সেক্সুয়াল, সাইকোলজিক্যাল, এথনিক, ক্রোনোলজিক্যাল, ট্রমাটিক, ফ্যামিলিয়াল, ইউনিক এবং লোকেশন। এই হলো সেই বিষয়গুলি যেগুলি আমাদের বুঝতে হবে এবং আমাদের মাথায় রাখতে হবে যে যত মানুষের সঙ্গে আমাদের দেখা হবে তাদের প্রত্যেকের ক্ষেত্রেই এই সব কটা পয়েন্ট নতুন নতুনভাবে প্রাসঙ্গিক। আসুন প্রত্যেকটি একে একে দেখে নিই। এই সমস্ত বিষয়গুলি আমরা আগেও দেখে নিয়েছি, তাই এখন একের পর এক দেখতে থাকব। ধর্মীয়, মানে তারা কোন ধর্ম সম্প্রদায়ের লোক এবং ধর্মীয় মতে কোন জিনিসগুলি তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। তারা কি বাইরে যেতে পারে? তাদের কি খাওয়া দাওয়া নিয়ে পছন্দ অপছন্দ আছে? এবং তাই কি তারা হোটেল ইন্ডাস্ট্রি জয়েন করতে চাইছে না? তারা কি একটি নির্দিষ্ট পরিবেশে কাজ করতে পারে? তারা কি কোনো নির্দিষ্ট পোশাক পরিচ্ছদে অভ্যস্ত? মাথার চুল কি একটি নির্দিষ্টভাবে রাখতে হয়? তাদের ধর্ম কি তাদের অনুমতি দেবে? আমাদের মাথায় রাখতে হবে এই সব কটা বিষয়ই খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এবার আমরা ইকোনমিক বিষয়ে কথা বলবো। দুভাবে কথা বলা যায়। প্রথমত, তাদের ইকোনমিক ব্যাকগ্রাউন্ডটি কি, তারা কোথা থেকে আসছে। তাদের জন্য আমাদের এমন অপশন তৈরি করে রাখতে হবে যেটি তারা আর্থিক দিক দিয়ে গ্রহণ করতে সক্ষম। সঙ্গে অবশ্যই সেই চাকরিগুলির ইকোনমিক অবস্থা সম্পর্কেও জানতে হবে যেটি তারা খুঁজছে। এটি এখানে অনেক মানুষই জানেন, কিন্তু তাহলেও এটি একটি গুরুত্বপূর্ণ তথ্য। এবং আপনার কখনোই অপশনগুলির ক্ষেত্রে কোনো লিমিট রাখা উচিত না। আমাদের একদম প্রথমেই পুরোটা বলে দেওয়া উচিত, যাতে করে তারা বুঝতে পারে যে তারা তাদের অর্থনৈতিক সামর্থ্য বুঝে এই অপশনটি নিয়ে এগোতে চায় নাকি এটির বদলে অন্য বিকল্পের দিকে যেতে চায়। সেক্সুয়াল, এখানে আমরা কথা বলবো লিঙ্গ নিয়ে। সেক্সুয়াল ওরিয়েন্টেশনের নিরিখে চাকরি সুযোগের ব্যাপারে আমরা আশা করতে পারি যে আমরা এমন একটি সমাজের দিকে এগোচ্ছি যেখানে এই বিষয়টি আর এখন সমস্যার মধ্যে পড়ে না, এমনকি এটি একটি বিবেচনার মধ্যেও পড়ে না। সমস্ত চাকরির পথ সকলের জন্য খোলা, এটি আমাদের সকলের আশা। এই সামাজিক পরিবর্তনটা আমরা আশা করছি আমরা সকলে গ্রহণ করে নেব। যদিও জেন্ডার নিয়ে বিবেচনাটি অভিভাবকদের মধ্যে থাকতে পারে, সন্তানদের মধ্যেও থাকতে পারে, এক্ষেত্রেও আমাদের নজর দিতে হবে। তাদের লিঙ্গ বৈষম্য কি বা তাদের জেন্ডার প্রেফারেন্স কি, সেটি কিন্তু আমাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। সাইকোলজিক্যাল, যে ব্যক্তিটি আপনার সামনে বসে আছে তার মানসিক স্বাস্থ্য কেমন, তাদের বর্তমান মানসিক পরিস্থিতি কি, তাদের সাথে আপনার কথা বলা কি ঠিক হবে? শুরুটা কিন্তু এখানেই। এবং আপনার মানসিক পরিস্থিতি, আপনার মানসিক স্বাস্থ্যও এখানে ভীষণ গুরুত্বপূর্ণ। আপনি কি এখন সঠিক মানসিক পরিস্থিতিতে আছেন? আপনি কি ব্রেক নিতে চান, একটু চা কফি খেতে চান, এবং যদি সম্ভব হয় তাহলে আজ না করে পরের দিন করতে চান? এটি মাথায় রাখা খুব দরকার যে সামনের মানুষটির মতো আপনারও মানসিক স্বাস্থ্য এবং পরিস্থিতিটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যখন নিজের পুরোটা দিয়ে কাজ করবেন তখন ক্যারিয়ার কাউন্সেলিং একেবারেই আরামের কাজ হবে না। এথনিক, কোন সাংস্কৃতিক পরিমণ্ডল থেকে তারা আসছে। আমরা এটি নিয়ে আগেও কথা বলেছি যে একজনের পরিচয় তার সংস্কৃতির উপর কতখানি নির্ভরশীল হয়। সন্তানদের আর তাদের অভিভাবকদের সংস্কৃতির পরিচয় কি এক? এর প্রভাবে তারা কোন অপশন দেখতে চাইবে। তারা যদি স্থান পরিবর্তন করে পড়তে বা থাকার জন্য বাইরে যেতে চায়, সেখানেও কি এটি প্রভাব ফেলবে? এই সবকটি বিষয় মাথায় রাখতে হবে। ক্রোনোলজিক্যাল, অবশ্যই যে আপনার সামনে বসে আছে তার বয়স। কখনো এটি সহজ হয়ে যায় যখন ছাত্র বা ছাত্রীটি ক্লাস 9, ক্লাস 10 বা গ্র্যাজুয়েশন করছে, ফলে আমাদের বুঝতে সহজ হয়ে যায় যে তারা ঠিক কী চাইছে এবং ক্রোনোলজিক্যালি তারা তাদের ফ্যামিলিতে কোথায় অবস্থান করছে।
যখন আমরা বয়সে একটু বড়দের সঙ্গে কথা বলি যারা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের কাছে এটি বোঝা খুব গুরুত্বপূর্ণ যে নিজের পরিবারে তারা কোথায় দাঁড়িয়ে আছে। তাদের পরিবার কি তাদের উপর নির্ভরশীল? তাদের পরিবারের প্রতি কি তাদের অনেক দায়িত্ব? তাদের উপার্জনেই কি তাদের পরিবারটা চলছে? এই সবকটি কথা আমাদের মাথায় রাখতে হবে। ট্রম্যাটিক, এটি একটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমাদের জানতে হবে, কারণ কখনো কখনো সেই সব মানুষ যারা ট্রম্যাটিক অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে তারা ওই পরিস্থিতির সাথে একাত্ম বোধ করে এবং মনে করে সেই সমস্ত মানুষ যারা তাদের মতোই একটি পরিস্থিতি দিয়ে যাচ্ছে ওরা তাদের সেখান থেকে বের করে আনতে পারে, কারণ ওরা নিজেরাও পেরেছে। উদাহরণ হিসেবে বলা যায়, আমরা প্রায়ই এমনই তরুণদের সাথে কথা বলি যারা ডিপ্রেশন জয় করেছে অথবা অ্যাংজাইটি পেরিয়ে এসেছে এবং এখন তারা হতে চাইছে সাইকোথেরাপিস্ট, সাইকোলজিস্ট, কাউন্সিলর, যাতে তারা একই অবস্থায় থাকা মানুষকে বেরিয়ে আসতে সাহায্য করতে পারে। এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং তাদের জন্য এটি উপলব্ধি করা যে একটি পরিস্থিতি থেকে বেরিয়ে আসা হলো একটি ক্ষমতা, কিন্তু ভবিষ্যতে কাজের ক্ষেত্রে এটি তাদের সাহায্য করতেও পারে, আবার নাও পারে। হয়তো বর্তমান সময়ে দাঁড়িয়ে তার এটি খুব ইচ্ছে করছে, কিন্তু আগামী অনেকটা সময় ধরেও কি সে এটি করতে চাইবে, সেটি একটু তলিয়ে ভাবা দরকার। এইটি হলো এমন একটি বিষয় যেটি আমি আপনাদের অনুরোধ করব ভীষণভাবে মাথায় রাখার জন্য যখন কথা বলবেন। এবার আসা যাক ফ্যামিলিয়ান প্রসঙ্গে। পরিবারের কাঠামোটি কেমন? ফ্যামিলি স্ট্রাকচারটা ঠিক কি? এই ব্যক্তি কি সেই পরিবারের স্বামী যেখানে স্ত্রী বাইরে কোনো কাজ করছে না? পরিবারের স্ট্রাকচার বলতে কি বোঝায়? এই স্ট্রাকচারে তারা কোথায় দাঁড়িয়ে আছে? এটি আমাদের মাথায় রাখার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তথ্য। আমি ইউনিক বা অনন্য নিয়ে একটু পরে কথা বলবো, কিন্তু তার আগে আমি কথা বলবো লোকেশন নিয়ে। লোকেশন নিয়ে আমরা কথা বলেছি যে এটি ভৌগোলিক ব্যাপার। তারা কি পারে, তাদের কতটা সামর্থ্য আছে এবং তারা কি চায় নিজেদের এলাকার বাইরে যেতে, এটি কি তারা করতে পারে? যদি না পারে তাহলে কি কি বিকল্প আছে এবং কি করে আপনি ওনাদের একটু বোঝাতে পারেন যাতে ওনারা নিজেদের কমফর্ট জোনের বাইরে বেরোতে পারেন। তাই ভৌগোলিক অবস্থা, এলাকা, এসবের উপর অনেক কিছু নির্ভর করে। এবার আসা যাক ইউনিকের প্রসঙ্গে। এটি এমন একটি বিষয় যেটির ক্ষেত্রে কেরিয়ার কাউন্সিলর হিসেবে আমাদের ভীষণ সজাগ থাকতে হবে। প্রত্যেকটি মানুষ যাদের সঙ্গে আমাদের দেখা হয় তারা প্রত্যেকেই ইউনিক। আমাদের এই ফাঁদে পা দেওয়া যাবে না যে একটি শিশুর সঙ্গে ধরা যাক 5 মিনিট কথা বলতে নিজের হঠাৎ করেই মনে পড়বে যে আরে এই শিশুটি তো সেদিন যে শিশুটির সাথে কথা বলছিলাম তার মতন। কারণ যে মুহূর্তে আমরা এটি করব সেই মুহূর্তে আমরা একজনের ইউনিকনেসকে অগ্রাহ্য করব। আমরা সঙ্গে সঙ্গে বায়াসড হয়ে পড়ব এবং সেই মুহূর্তেই বায়াস হচ্ছে শর্টকাট, এবং যে কোনো শর্টকাট যেটি কিনা মেন্টাল, সেটি আমাদের আগ্রহী হওয়ার গুণটিকে কেড়ে নেয়। এবং একজন কাউন্সিলর হিসেবে যদি আপনার সামনের মানুষটার প্রতি আগ্রহ না থাকে, সেটির মানে তার বৈশিষ্ট্য আপনার কাছে ধরা পড়ছে না এবং সে সেটি ডিজার্ভ করে না। এটি মনে রাখা খুব জরুরি, বিশেষত সেই সব দিনগুলিতে যেদিন আপনি 4 জন, 5 জন বা হয়তো 9 জনকে কাউন্সিল করেছেন। আপনার ক্ষেত্রে সামনের মানুষটি হয়তো 4 নম্বর মানুষ যাকে আপনি কাউন্সিল করছেন, কিন্তু তাদের ক্ষেত্রে আপনি প্রথম এবং সম্ভবত এমন একজন কাউন্সিলর যাদের কাছে তারা প্রথম এসেছে। আপনি তাদের সাথে ইউনিক মানুষ হিসেবে ব্যবহার করতে দায়বদ্ধ। এই বিষয়টি কখনো বদলাবে না এবং আমি যতই বলি না কেন এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। প্লিজ আন্ডারলাইন করুন, হাইলাইট করুন যখন আপনি রেসপেক্টফুল অ্যাক্রোনিমটি একটি সাদা কাগজে লিখবেন, সেটি সেই টেবিলে রেখে দেবেন যেখানে বসে আপনি কাউন্সেলিং করেন। প্রত্যেক মানুষকে একজন ইউনিক মানুষ হিসেবে ট্রিট করুন, যারা আপনার কৌতূহল এবং আপনার একটি পরিষ্কার স্বচ্ছ মন পাওয়ার যোগ্য। এটি করার জন্যে শুভেচ্ছা রইল।